গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে চলে এলাম বরাবরের মতন। আমি অপরাজিতা। এখন পড়ছি হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস এসব দিনরাত্রির 10ম পর্ব। সঙ্গেই থাকবেন। সন্ধ্যা পর্যন্ত রফিক বারান্দায় বসে রইল। তেমন কোনো কথাবার্তা ওদের মধ্যে হলো না। শারমিন কেমন অন্যমনস্ক, কথাবার্তা কিছুই বলছে না। রফিকের হঠাৎ খুব মন খারাপ হলো। কেন যে সে বারবার ঘুরে এখানে আসে এটা ঠিক না। কেন সে আসবে? শারমিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। খেয়ে যেতে বললাম না? না, আজ থাক, অন্য একদিন। আজ অসুবিধা কি? রফিক হালকা স্বরে বলল, আজকের রাতটা খুব চমৎকার। তুমি সাব্বির সাহেবকে আসতে বলো, দুজনে মিলে খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে গল্প টল্প করো। শারমিন কিছু বলল না। রফিক উঠে দাঁড়ালো। অন্য সময় শারমিন আসতো তার সঙ্গে সঙ্গে, ড্রাইভারকে বলতো পৌঁছে দিতে। আজ সে কিছুই করছে না। রফিক ভিজতে ভিজতেই রওনা হলো। তার বারবার ইচ্ছে করছিল পেছনে ফিরে শারমিনকে একবার দেখতে, কিন্তু সে তাকালো না। মার্টি সাহেব কাঁদছে। বৃষ্টির শব্দের সঙ্গে সে কান্না মিশে কেমন অদ্ভুত শোনাচ্ছে। গেটের দারোয়ান বলল, চলে যাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ। গাড়ি নিয়ে যান। গাড়ি তো আছে, ড্রাইভার চা খেতে গেছে, ডেকে নিয়ে আসছি। ডাকতে হবে না। রফিক লম্বা লম্বা পা ফেলতে লাগলো। দারোয়ান শ্রেণীর কারোর গলায় এমন শুদ্ধ ভাষা শুনতে ভালো লাগে না। কেন লাগে না? এটা কি অত্যন্ত বাজে ধরনের একটা মানসিকতা নয়? দারোয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। এর মধ্যে অবাক হবার কি আছে? এরা কি রফিকের এখানে আসা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে? মনোয়ারা গম্ভীর মুখে বললেন, বৌমা, আজ অফিসে যাবে না? নীলু হাসি মুখে বলল, আজ টুনির জন্মদিন, অফিসে যাব না মা। মনোয়ারা কিছু বললেন না, আরও গম্ভীর হয়ে গেলেন। নীলুর খুব ইচ্ছা টুনির দ্বিতীয় জন্মদিনটি খুব ভালো মতো করে করবে। প্রথমটি করা হয়নি। শফিক কোনো রকম উৎসাহ দেখায়নি। বিরক্ত মুখে বলেছে, জন্মদিন আবার কি? নীলু বলেছে, আমাদের জন্য তো না, টুনির জন্য। 1 বছরের বাচ্চা, ও জন্মদিনের কি বোঝে? বাদ দাও। এবছর সে সেরকম কিছুই বলতে পারবে না। টুনির বয়স হয়েছে এখন 2। জন্মদিনটি সে কিছু কিছু বুঝতে পারবে হয়তো, আর না পারলেও জানবে যে তাকে ঘিরে একটি অনুষ্ঠান হচ্ছে। শফিক বলতে পারবে না যে টাকা পয়সা নেই, এর জন্য সে টাকা আলাদা করেই রেখেছে। তেমন কোনো বড় উৎসব হবে না, একটা কেক কাটা হবে, কিছু ভালো মন্দ রান্না হবে। টুনিকে সঙ্গে নিয়ে সে এবং শফিক একটা ছবি তুলবে স্টুডিওতে। প্রতি বছর এইরকম একটি করে ছবি তোলা হবে। সেই ছবির অ্যালবামটি টুনির বিয়ের সময় টুনিকে উপহার দেওয়া হবে। প্রথম জন্মদিনের ছবিটি অবশ্য তোলা হয়নি। শফিক অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। নীলু এসে বলল, তুমি কি আজ একটু সকাল সকাল আসতে পারবে? না, একটু চেষ্টা করে দেখো না। কেন? টুনির আজ জন্মদিন না, তুমি এলে তোমাকে নিয়ে স্টুডিওতে একটা ছবি তুলব। শফিক জবাব দিল না। নীলু নরম স্বরে বলল, প্লিজ। আচ্ছা, দেখি। দেখা দেখি না, আসতেই হবে। সন্ধ্যাবেলা কেক কাটা হবে, রাতে একটু খাওয়া দাওয়া হবে। অনেককে বলেছ নাকি? না না, বন্যাকে বলেছি, ও তার হাজবেন্ডকে নিয়ে আসবে। আর আনিসকে বলেছি, আনিস ম্যাজিক দেখাবে। ও ম্যাজিক জানে নাকি? শিখছে। জানে নিশ্চয়ই। তুমি যদি তোমার কোনো বন্ধু বান্ধবকে বলতে চাও, বলো। আমার আবার বন্ধু বান্ধব কোথায়? কেউই নেই। শফিক জবাব দিল না। নীলুর ধারণা ছিল রফিককে বাজারে পাঠানো সমস্যা হবে, সে যেতে চাইবে না। ইদানিং সে অল্পতেই রেগে ওঠে। বাজারের কথা বললেই নিঃশ্বাস ফেলে বলে, বাজার করাই শেষ পর্যন্ত আমার ক্যারিয়ার হবে। বাজার সরকারের কাজই পাবো, অন্য কিছু পাবো না ভাবি। আজ সে খুব আগ্রহের সঙ্গে রাজি হয়ে গেল। শার্ট পরতে পরতে বলল, সিরিয়াস একটা হইচই হবে মনে হয়। বিরাট খাওয়া দাওয়া নাকি? বিরাট কিছু না, তোমার কোনো বন্ধু বান্ধবকে বললে বলতে পারো। বেকারের কোনো বন্ধু বান্ধব থাকে না ভাবি। লিস্ট দাও, কি কি নিয়ে আসতে হবে বলে দাও। ঘর সাজানো হবে নাকি? দাও না সাজিয়ে, বেলুন টেলুন দিয়ে সাজালে ভালোই লাগবে। সাজিয়ে দিতে পারি, তবে 100 টাকা ফিস লাগবে।
আচ্ছা আচ্ছা, দেব, ফিস দেব। সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেল শাহানার মধ্যে। তার উৎসাহের সীমা রইল না। সে কলেজেও গেল না, নিজেই নিউ মার্কেট থেকে রঙিন কাগজ কিনে আনলো। হোসেন সাহেবও তার সঙ্গে জুটে গেলেন। শিশুদের উৎসাহ নিয়ে রঙিন কাগজের শিকলও বানাতে বসলেন। মনোয়ারা বিরক্ত মুখে বললেন, তুমি বুড়ো মানুষ, রঙিন কাগজ দিয়ে মালা বানাতে বসছো? বুড়ো মানুষেরা মালা বানাতে পারবে না এরকম কোনো আইন আছে নাকি? বাজে তর্ক করবে না। এত দিন পরে একটা উৎসব হচ্ছে বাড়িতে, আর তুমি ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো। এটা ঠিক না। কি ঝগড়া বাঁধালাম? এই তো বাঁধাচ্ছ। আমি এখন একটা কথা বলবো, তুমি তার উত্তরে 10টা কথা বলবে। তারপর আমি আবার আরেকটা কথা বলবো, তুমি তার উত্তরে বলবে 20টা। তারপর মনোয়ারা ঘর ছেড়ে চলে গেলেন। মাথা ধরেছে এই অজুহাতে বিছানায় শুয়ে রইলেন। কোনো ব্যাপারেই কোনো রকম আগ্রহ দেখালেন না। নীলু যখন এসে বলল, পোলাওটা একটু বসিয়ে দিন না মা, তখন তিনি ভুরু কুঁচকে বললেন, কেন? তুমি কি পোলাও রান্না ভুলে গেছো নাকি? নীলুর মনটাই খারাপ হয়ে গেল। শফিকের জন্য সে সেজে গুজে বিকাল থেকেই বসেছিল। শফিক আসা মাত্র ছবি তুলতে যাবে। টুনিও খুব আগ্রহ নিয়ে নতুন জামা পরে বসে আছে। সে বারবার বলছে, বাব্বা কখন আসবে? বাব্বা হচ্ছে আব্বা। টুনি কিছু কিছু শব্দ তার নিজস্ব ভঙ্গিতে বলে। আব্বা হলো বাব্বা, পাচ্ছি হচ্ছে পাখি। সে আ বা পা উচ্চারণ করতে পারে না তা নয়, ঠিকই পারে। তবু নতুন শব্দগুলি কেন বলে কে জানে। আসলে শিশুদের মধ্যে অনেক দুর্বোধ্য ব্যাপার আছে। 6:30 বেজে গেল, শফিক এলো না। শাহানা বলল, তুমি একাই টুনিকে নিয়ে ছবি তুলে আসো ভাবি, ভাইয়া আসবে না। বলেছিল তো যে আসবে। আসার হলে তো এসেই যেত। চলো আমরা 3জনে একটা রিক্সা নিয়ে চলে যাই, শ্যামলীতে একটা ভালো স্টুডিও আছে। আর একটু দেখি। শুধু শফিক নয়, বন্যাও আসেনি। নীলুর মন খারাপ হয়ে গেল। এত চমৎকার করে ঘর সাজানো হয়েছে, অথচ লোকজন কেউ নেই। কেউ আসুক না আসুক, শফিক তো আসবে। হোসেন সাহেব বললেন, টুনি ঘুমিয়েও পড়বে বৌমা, কেকটা কাটাও। আনিস ম্যাজিক শুরু করুক, আমরা দেখে দিই বসে বসে। উৎসবটা ঠিক জমছে না মোটেই। নীলু মৃদুস্বরে বলল, আর একটু অপেক্ষা করি, ও এসে পড়বে। আনিস চূড়ান্ত রকমের নার্ভাস। আজই তার জীবনের প্রথম ম্যাজিক শো। কে জানে কি হবে। 5টা আইটেম সে তৈরি করে রেখেছে। আইটেম হিসেবে 5টাই চমৎকার। আজ সারা দিনে সে প্রতিটি আইটেমই প্রায় 1000 বার করে হয়তো প্র্যাকটিস করেছে। তবু তার মনে হচ্ছে আসল সময়ে একটা কিছু গন্ডগোল হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার কোনো কনফিডারেট নেই যে দর্শকের মধ্যে বসে থাকবে, প্রয়োজনের সময়ে বিশেষ সাহায্যটি করবে। এরকম একজন কাউকে পাওয়া গেলে চমৎকার একটি ম্যাজিক দেখানো যেত। আনিস চিন্তিত মুখে বিনার সঙ্গে কথা বলতে গেল। বিনাকে বলে দেখা যেতে পারে, সে রাজি হবে কিনা কে জানে। বিনা সঙ্গে সঙ্গেই রাজি। সে উৎসাহের সঙ্গে বলল, কি করতে হবে বলে দেন, নো প্রবলেম। বিশেষ কিছুই না, টেবিলের উপর একটা রুমালে আংটি লুকানো থাকবে। তুমি আংটি আছে কিনা পরীক্ষা করতে গিয়ে আংটিটি তুলে নিয়ে আসবে। তুলে আনবার সময় কেউ দেখবে না? না, সবার নজর থাকবে ম্যাজিশিয়ানের দিকে। সে সময় একটা বক্তৃতা শুরু করব আমি। পারবে না? পারবো না কেন, নিশ্চয়ই পারবো। আনিস চলে যাবার সঙ্গে সঙ্গে লতিফা বললেন, তোর ও বাড়িতে যাবার কোনোই দরকার নেই। দাওয়াত দিয়েছে, যাব না? না, এইসব বলে তো লাভ নেই মা, আমি যাব। লতিফা গম্ভীর হয়ে রইলেন। মেয়েকে আর কিছু বলতে সাহস করলেন না। কেন জানি তিনি বিনাকে কিছুটা ভয় পেতে শুরু করেছেন। বিনা দ্রুত বদলে যেতেও শুরু করেছে। আনিসের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে, এই নিয়ে তিনি খুবই ভাবেন। তার ধারণা বিনা আনিসকে মাঝে মধ্যে এটা ওটা কিনে দেয়। এই ধারণাটা হয়েছে গত পরশু। বিনা একা একা নিউ মার্কেটে গিয়েছিল। নিউ মার্কেট থেকে ফিরেই সে বেড়াতে গেল ছাদে। সেদিন সন্ধ্যায় তিনি দেখলেন আনিস লাল রঙের একটি নতুন চেক শার্ট গায়ে দিয়ে হাসি মুখে নামছে। এর মানেটা কি? সারাটা দিন লতিফার খুব খারাপ কাটল। সন্ধ্যার পর বিনাকে খুব সহজ গলায় জিজ্ঞেস করলেন,
আনিসের গায়ে একটা নতুন শার্ট দেখলাম। বিনা হাই তুলে বলল, আমিও দেখলাম, খুব মানিয়েছে। লাল রং বেটা ছেলেদের মানাবে কি? লাল হচ্ছে এমন একটা রং যা সবাইকেই মানায়। নিউ মার্কেট থেকে তুই কি কি কিনলি রে? তেমন কিছু না, 2 দিস্তা কাগজ, একটা বল পয়েন্ট পেন। এইসব কেনার জন্য নিউ মার্কেটে যেতে হলো? সুরমা স্টোরেই তো পাওয়া যায়। তা যায়, তবু গেলাম। লতিফা খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন, নিউ মার্কেট থেকে ফিরেই ছাদে গেলি কেন? এমনি গেলাম, ছাদে যাওয়া নিষেধ নাকি? লতিফা একবার ভাবলেন সরাসরি জিজ্ঞেস করেন যে শার্টটা বিনা কিনে দিয়েছে কিনা। সাহস হলো না। ঘরে একটা বড় মেয়ে থাকার কত যে সমস্যা, চোখের আড়াল হলেই বুক ধরফর করে। বিনা গিয়েছে শাহানাদের ওখানে, ঘণ্টাখানেকের ব্যাপার, তবু ভালো লাগছে না। আনিসটাকে ঘাড় ধরে যদি বিদে করে দিতে পারতাম, কিছুটা স্বস্তি পাওয়া যেত। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টুনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। রফিক বলল, ভাবি, আমি টেলিফোন করে দেখি ভাইয়া অফিসে আছে কিনা। টেলিফোনের কথাটা নীলুর তখন ঠিক মনে আসেনি। আগেই টেলিফোন করা যেত। কোত্থেকে করবে? রশিদ সাহেবের বাসা থেকে? না, গ্রিন ফার্মেসি থেকে, চেনা লোক আছে। ভাইয়ার টঙ্গী অফিসের নাম্বার তোমার কাছে আছে? না। ঠিক আছে, আমি বের করে নেব। টুনিকে শুইয়ে দিতে গিয়ে নীলুর চোখে পানি এসে গেল। মানুষ এমন হয়, আশ্চর্য। নীলুর ইচ্ছা করতে লাগলো বাতিটাতি নিভিয়ে শুয়ে থাকে টুনির পাশে, কিন্তু তা তো সম্ভব নয়। তাকে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়াতে হবে, আনিসের ম্যাজিকও দেখতে হবে। ভাবি। কি শাহানা? তাড়াতাড়ি এসো, কে একজন মেয়ে এসেছে আমাদের বাসায়, পরীর মতো সুন্দর। না দেখলে তুমি বিশ্বাস করবে না। উপহারের প্যাকেটও আছে হাতে। বন্যা নাকি? আরে না, ওনাকে বুঝি আমি চিনি না। তুমি তাড়াতাড়ি এসো তো। নীলুও তাকে চিনতে পারল না। মেয়েটি বিব্রতে মুখে বলল, আমার নাম শারমিন, রফিকের সঙ্গে পড়ি। ও আমাকে দাওয়াত দিয়েছে, ওর ভাতিজির নাকি জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো। আপনি ওর ভাবি? হ্যাঁ। আমি সবাইকে চিনি। ও হচ্ছে শাহানা, তাই না? হ্যাঁ। আমাদের জন্মদিনের মানুষটি কোথায়? টুনি ঘুমিয়ে পড়েছে। ওর উপহারটা হাতের কাছে রেখে আসি। নীলু ভেবে পেল না এই মেয়েটির কথাই কি রফিক মাঝে মধ্যে তাকে বলে। এমন চমৎকার একটি মেয়ে। শারমিন হোসেন সাহেব ও মনোয়ারা দুজনকেই বিনীতভাবে সালাম করল। হোসেন সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিতান্ত পরিচিত জনের মতো গল্প শুরু করে দিলেন। এমনকি মনোয়ারা পর্যন্ত মিশুক স্বরে গল্পে যোগ দিলেন। বাসা কোথায় তোমার? পুরান ঢাকায়। এত দূর একা একা এসেছ? গাড়ি নিয়ে এসেছি। আর রাত তো বেশি হয়নি, মাত্র 7টা বাজে। শাহানা শারমিনকে নিয়ে ছাদ দেখাতে গেল। সে তাড়াতাড়ি কারোর সঙ্গে সহজ হতে পারে না, সেও চট করে সহজ হয়ে গেল। শাহানার খুব ইচ্ছে করতে লাগলো এই চমৎকার মেয়েটিকে ম্যাজিশিয়ান আনিসের কথা বলে। কাউকে তার কথা বলতে খুব ইচ্ছে করে। এখানে কেউ থাকে নাকি শাহানা? আনিস ভাই থাকেন। আনিস ভাইকে? একজন ম্যাজিশিয়ান, যা সুন্দর ম্যাজিক দেখান। তুমি দেখেছ? না। তাহলে বুঝলে কি করে যে সুন্দর? শাহানা চুপ করে গেল। শারমিন হাসি মুখে বলল, আমি ছোটবেলায় বাবার সঙ্গে একবার গিয়েছিলাম ইংল্যান্ড। সেখানে মিস্টার স্মিথের ম্যাজিক দেখেছি। অপূর্ব। তাই নাকি? হ্যাঁ। ভদ্রলোক একটা ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর, অথচ প্রফেশনাল ম্যাজিশিয়ানদের হার মানাতে পারেন। শারমিন জন্মদিনের উৎসবে এসেছে, এটা শুনে রফিকের বিস্ময়ের সীমা রইল না। টেলিফোনে জন্মদিনের দাওয়াত অবশেষে দিয়েছে, সেটাও তেমন কোনো জোরালো দাওয়াত নয়। শারমিনও আসবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। ঠিকানা অবশ্য জিজ্ঞেস করেছিল। নীলু বলল, শাহানা ওকে ছাদে নিয়ে গেছে। শীতের মধ্যে ছাদে কেন? নীলু হেসে ফেলল। মমতা খুব বেশি মনে হচ্ছে। তুমি যা ভাবছো ভাবি তা না। শারমিনের শিগগিরই বিয়ে হয়ে যাচ্ছে। আগস্টে হবার কথা ছিল, পিছিয়ে গেছে। আমি অবশ্য মনে মনে আশা করেছিলাম এই মেয়ে এ বাড়িতেই আসবে। পাগল হয়েছ? এরা যে কি সিরিয়াস ধরনের বড়লোক ভাবি, এটা তুমি ধারণাও করতে পারবে না।
সিরিয়াস বড়লোকদের মেয়েরা বুঝি বিয়ে করে না? করে, তবে আমার মতো কাউকে করে না। শফিক ৮ ঘন্টার মধ্যে চলে আসবে বলেছিল। ১ ঘন্টা পার হয়ে গেল, তার দেখা নেই। হোসেন সাহেব বললেন, আনিসের ম্যাজিকটা শুরু হয়ে যাক, দেরি হয়ে যাচ্ছে। তুমি বরং টুনিকে ঘুম থেকে তোলো। টুনির ঘুম ভাঙানো গেল না। আজ দুপুরে ঘুমায়নি। সহজে সে আর জাগবে না। নীলু বলল, থাক, ও ঘুমাক, আসুন আমরা ম্যাজিক দেখি। আনিস এই শীতেও রীতিমতো ঘামছে, হাত পা কাঁপছে। কি অবস্থা হবে কে জানে। প্রতিটি আইটেমই অনেকবার করে করা। চোখ বন্ধ করে ওসব করা যাবে, কিন্তু তবু তার মনে হচ্ছে এক্ষুনি একটা হাসির কাণ্ড হবে। শাহানা বলল, শুরু করুন আনিস ভাই। বিনা বসে আছে শাহানার পাশে। বিনার মুখ অস্বাভাবিক গম্ভীর। কারো সঙ্গেই সে কোনো কথাবার্তা বলছে না। যে কোনো কারণেই হোক, সে অস্বস্তি বোধ করছে। আনিস প্রায় ১০০% নিশ্চিত সে আংটি সরিয়ে দিতে পারবে না। আনিস ঘরের কোণের দিকে সরে গেল। তার হাতে কিছু নেই। আমি তাহলে শুরু করছি। দেখুন আমার হাত, হাতে কিছু নেই। হোসেন সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ম্যাজিকের ব্যাপারে তিনি দারুণ উৎসাহ বোধ করছেন। আনিস তার খালি হাত দেখিয়েই মুহূর্তে দুটি টকটকে লাল রুমাল তৈরি করল। হোসেন সাহেব মুগ্ধ হয়ে গেলেন। শাহানা বলল, দেখি, রুমাল দুটি আমার হাতে দিন তো আনিস ভাই, পরীক্ষা করে দেখি। ম্যাজিকের রুমাল তো দেয়া যাবে না। বলতে বলতেই আনিস রুমাল দুটি নিশানের মতো কিছুক্ষণ বাতাসে ওড়ালো। সঙ্গে সঙ্গে তৈরি হলো একটি টকটকে লাল গোলাপ। আনিস গোলাপটি এগিয়ে দিল শাহানার দিকে। শাহানা কেন জানি খুব লজ্জা পেল। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ১০ম পর্ব। আশা করছি আমার এই লম্বা যাত্রায় আমার সঙ্গেই আছেন। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।